আলাইকুম, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কোডিং, ডিকোডিং এবং রাউটিং টাইপের যে ম্যাথগুলো আছে। আমরা কিছুক্ষণ পূর্বে যাব, তারপরে আবার ডানে ঘুরে পশ্চিমে যাব। এই টাইপের যে ম্যাথগুলো আছে এখান থেকে প্রায়শই প্রশ্ন হয়। তো এই দুইটা জায়গা থেকে আমরা যেটা দেখলাম বিগত সালগুলোতে তারা বেশ ভালো কোয়েশ্চেন দিয়েছে, সুতরাং এই দুইটা জায়গা আমাদের একটু ভালো দখলে থাকতে হবে। আসেন আমরা শুরু করি। তো প্রথমে আমরা আপনাদের সাথে একটু আলফাবেট গুলো নিয়ে কথা বলে নেই। আমাদের যে আলফাবেট গুলো আছে এই আলফাবেট গুলোর কোডিং গুলো আমাদের অবশ্যই একদম ঠুটস্থ থাকতে হবে। মানে আলফাবেট গুলোর কোডিং বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরেন 1 নম্বর পজিশনে কে থাকবে, 2 নম্বর পজিশনে কে থাকবে, 3 নম্বর পজিশনে কে থাকবে, এই বিষয়গুলো। তো আমি একটা সারণীর মাধ্যমে আপনাকে দেখাই, তাহলে সহজে বোঝা যাবে। ওকে, এখানে আমরা রাখি হচ্ছে আর এটাকে আমরা বলি পজিশন। এটাকেও আমরা পজিশন বলি। আর এটা আবার আলফাবেট। যেমন আমরা যদি বলি এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। তারপর কয়টা হয়েছে আমরা একটু সিরিয়ালটা বলে রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, আমরা এই দিক দিয়ে তাদের পজিশন ভ্যালুগুলো খেয়াল করলাম। এবার আবার নিচে নেমে যাব 13টার পরে এম এন, এখানে লিখবো এন, পড়াটা চেঞ্জ করে দেই, এন ও পি কিউ আর এস টি। তো এদেরকে যদি আমরা বলি এই দিক দিয়ে, তাহলে 13-র পর এটা 14, তার পজিশন ভ্যালু 15, 16, 17, 18, 19। আচ্ছা হ্যাঁ, আসতেছি পরে। ওকে, তারপরে আসি ইউ, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই সেট। তো এখানে আমরা 20, 21, 22, 23, 24, 25, এই হচ্ছে 26। এই 26টা লেটারের আমাদের পজিশন ভ্যালুগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। পজিশন আলফা, পজিশন ভ্যালু আলফাবেট। ওকে, এটা কেন দরকার? এইটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা ওই কোডিং ডিকোডিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে উতরাতে পারবো না। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এর পজিশন ভ্যালু প্রথম দিক দিয়ে 1, আবার আমরা যদি শেষের দিক দিয়ে জেড এর বলি তার পজিশন ভ্যালু কিন্তু 26। এই জিনিসটা একটু মাথায় রাখবো। এবার আসেন আমরা এটাকে রেখে রেখে আমরা কিছু কোয়েশ্চেন দেখি। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে কি বলছে খেয়াল করি।
in certain code RIPSL is written as 62613082 and WIFE is written 4192. How is PEWSL written in that code? যদি তারা যেটা বলছে যে PI এখানে প্রথমে হচ্ছে কি RIPSLE, এটাকে যদি আমরা লিখতে পারি 613082, এটার মানেটা কি আপনি একটু খেয়াল করে দেখেন। এইখানে আমাদের আর এর কোডিংটা হবে 6, আই এর কোডিংটা হবে এখানে হচ্ছে 1, আই এর কোডিং, তাই না? হ্যাঁ। আর পি এর কোডিংটা এখানে হবে হচ্ছে 3। ঠিক একইভাবে এস এর কোডিংটা এখানে হচ্ছে 0, এল এর হচ্ছে 8, ইর হচ্ছে কত 2। আমরা এই সিরিয়ালি এই নাম্বারগুলোর পজিশন ভ্যালু এখানে খেয়াল করলাম, একদম আলফাবেট নর্মাল যে পজিশন ভ্যালু সেটা না। এখন ঠিক একইভাবে তারা বলতেছে যে এবার আসি WIFE, ওদের পজিশন ভ্যালু সেটা কত 4192। যদি তাই হয় তার মানে এখানেও আমরা তাই বুঝতে পারছি যে এইখানে W এর পজিশন ভ্যালুটা আমরা 4 চিন্তা করব, I এর পজিশন ভ্যালু 1 চিন্তা করব, F এর পজিশন ভ্যালু 9 চিন্তা করব, E এর পজিশন ভ্যালু 2 চিন্তা করব। যদি তাই হয় তো এবার আমাদের কাছে তারা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে তাহলে তারা চেঞ্জ করে দেই PEWSL এর কোডিংটা কি হবে আপনি একটু খেয়াল করে দেখেন তো। P এর ভ্যালুটা কত? P এর ভ্যালু হচ্ছে 3, তার মানে আমাদের P এর কোডিংটা আমরা এখানে নিচে কি লিখব 3। আচ্ছা, এইখানে আমাদের E এর পজিশন কত বোঝাচ্ছে? E খেয়াল করে দেখি E কি আমাদের এখানে লাস্টে 2 বোঝাচ্ছে কিনা। আবার এইখানেও দেখেন E আমাদের 2 বোঝাচ্ছে কিনা, তার মানে E এর কোডিংটা এখানে হবে হচ্ছে 2। এবার W দেখেন, W এখানে তার কোডিংটা কত বোঝাচ্ছে 4, তাহলে এই যে W তার কোডিংটা এখানে কি বোঝাবে 4। আমাদের কিন্তু পুরাটা করা দরকার নেই, এতটুকু করলেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি আনসারটা কি হবে। তারপরে আসি আমাদের এরপরে এখানে কি আছে S এর কোডিংটা কত খেয়াল করে দেখেন, S এর কোডিংটা হচ্ছে এখানে 0, তার মানে S এর রিপ্লেসমেন্টে আমরা এখানে বসাবো 0। এবার L এর কোডিংটা কত? L এর কোডিং আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 8, তাহলে এখানে হবে হচ্ছে 8। তার মানে PEWSL এর কোডিং ভ্যালু হবে 32408, যেটা আমার অপশন এ তে আছে 32408। আশা করি বুঝতে পেরেছি যে কোডিং এর বিষয়গুলো কিভাবে চিন্তা করতে হয়, ওইটা সিচুয়েশনের উপর বেস করে, তারা যেগুলো বলে দিবে তার উপর ভিত্তি করে। তার মানে কোয়েশ্চেনটা ভালো করে রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, আমরা নেক্সটে দেখি। আর এটা হলো নর্মাল পজিশন ভ্যালু অ্যালফাবেটের। এইবার তারপরে তারা বলতেছে যে এখানে TALE এটা সমান যদি LATE হয়, তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে CAFE এটার কোডিংটা কত হবে। আপনি এই ওয়ার্ডটাকে একটু ভালো করে রিয়েলাইজ করেন, দেখেন এখানে কি আছে, কি ধরনের পরিবর্তন হয়েছে। আমরা যদি এখানে বলি যে এদেরকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে আমাদের এখানে দেখেন এল এর পজিশন ভ্যালু আমি 3 বলতেছি, তাহলে এল চলে আসছে কোথায়? এখানে 1 নাম্বার পজিশনে। এটা যদি আমরা 2 বলি, এটাকে যদি আমরা 3 বলি, এটাকে যদি আমরা 4 বলি, তাহলে দেখেন এইভাবে না বলে আমরা যদি এক্সিস্টেন্ট কোডিং রেখা কাজ করি তাহলে আরো সহজ হয়। সেটা কেমন? আমার এইখানে এল এর কোডিং কত 3, আর এর কোডিং কত 2, টি এর কোডিং কত 1, ই এর কোডিং কত 4। তার মানে আমি এটা বুঝতে পারছি যে এইখানে যেটা আমাদের 3 নাম্বার পজিশন ছিল সেটা 1 নাম্বার পজিশনে চলে গেল, এখানে যে 2 নাম্বার পজিশন ছিল সে 2 নাম্বার পজিশনে ঠিকই আছে। ঠিক এইটাকেও যদি আমরা লিখতে চাই এইভাবে, ধরেন আমি এখানে 1 2 3 4 এই পজিশনে লিখলাম, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছিলাম যে 3 নাম্বারে ছিল সে 1 নাম্বারে চলে গেছে। তাহলে এইখানেও আমরা এটা বলতে পারি যে 3 নাম্বারে আছে তাকে আমি 1 নাম্বারে নিয়ে যাব 1 2 3 4। তাহলে এইখানে 1 নাম্বারে নিয়ে আসি কি এফ।
আবার এখানে দেখেন যে 2 নম্বরে ছিল সে নরমালি এখানে 2 নম্বরে আছে, তাহলে এইখানে যে 2 নম্বরে আছে তাকেও আমি 2 নম্বরে নিয়ে যাব, তার মানে কি হবে এ। এবার খেয়াল করে দেখেন এইখানে যে 1 নম্বরে ছিল সে এখানে 3 নম্বরে চলে গেছে, 3 নম্বরে চলে গেছে, 1 চলে গেছে 3 নম্বরে, তাহলে আমাদের এখানে 1 যে আছে সেও 3 নম্বরে চলে যাক, 3 নম্বরে যদি চলে আসে তাহলে সি। এবার আমাদের এইখানে যে 4 নম্বরে ছিল সে 4 নম্বর পজিশনে আছে, তাহলে এইখানে যে 4 নম্বরে আছে ই সেও 4 নম্বর পজিশনে চলে যাক, তাহলে কি দাঁড়াচ্ছে ফেস। বুঝা গেল? তাহলে আমাদের এইটার কোডিংটা আসলে কি দাঁড়াচ্ছে ফেস, তার মানে অপশন এ হবে হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি বুঝতে পেরেছি যে তারা প্রশ্নের সাপেক্ষে কখনো কখনো আমরা ওই অ্যালফাবেট গুলোর পজিশন ভ্যালু ডিটেক্ট করে তারপরে কাজ করতে যাব। ওকে, আসলে আমরা পরে দেখি। এবার তারা বলছে দা ওয়ার্ড নেশন ইজ রিটেন OCWMTT। যদি আমরা এই NETIONটাকে এই কোডিং এ লিখতে পারি তাহলে হাউ ক্যান COUNTR এইটার উড বি রিটেন ইন দা কোড, তাহলে তাকে আমরা কোন কোডে লিখবো? তো এখানে কি ধরনের পরিবর্তনটা হয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে NATION এটা আমরা লিখতে পারছি হচ্ছে OCWMT, এটা লেখা হয়েছে তাই না, ডাবল টি। আচ্ছা, তাহলে দেখেন এখানে পরিবর্তনটা যেটা হয়েছে আমরা সেই পরিবর্তনটা ওর খানেও করব। এখানে কি আছে COUNTR, এখানে দেখেন কি পরিবর্তন হয়েছে, আমরা এন এর পরে ওকে নিয়ে গেছি। এন এর পরে ওকে নিয়ে যাওয়া মানে হলো, আপনি একটু খেয়াল করে দেখেন যে যেখানে এন ছিল এন এর পজিশনে ও চলে আসছে, তাহলে কি ধরনের পরিবর্তনটা আসছে? আমরা যদি এখানে দেখি পরিবর্তন যেটা হয়েছে ABCD এই সিরিয়ালে যদি চিন্তা করি এন এর পরে কি হওয়ার কথা? ও হওয়ার কথা, তার মানে এন এর ঠিক পরের যে আলফাবেট সেটা এখানে হয়েছে, তাহলে এখানেও আমরা তাই করি। এইখানে আমরা কি করব, আমার সি এর পরে যে আলফাবেট আছে আমরা সেটা লিখবো এখানে, সি এর ঠিক পরে, সি এর পরে কি আছে? ডি আছে, তাই আমরা এখানে ডি লিখলাম। এবার দেখেন এখানে ছিল এ কিন্তু এখানে হয়েছে কি সি, তার মানে কি বোঝা যাচ্ছে এর পরে কি হয় বি, তার মানে আমরা একটা বাদ দিয়ে আমরা এটা পাইছি, তার মানে কি বি কে বাদ দিয়ে পাইছি, তার মানে একটা অক্ষর বাদ দিয়ে তারপরে আমরা লিখবো। তাহলে ওর পরে নরমালি কি হওয়ার কথা? তার ঠিক পরের সংখ্যাটা লিখবো, মানে একটা বাদ দিয়ে লিখবো OP কিউ, তার মানে পিটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কিউ। দেখেন আমার কিন্তু পুরো ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা একটু দেখি তো যে আমার দুইটা কোডিং মিলে গেছে। এখানে কোথায়? ডির পরে কিউ, আর কোথাও কিন্তু ডির পরে কিউ নাই। সুতরাং আমরা পুরো ক্যালকুলেশনটা না করেও কিন্তু আনসার করে ফেলতে পারি। এর পরের গুলো কি হবে সেটাও বুঝতে পারছি। এখানে UN মানে একটা পর পর যদি আসে তাহলে এখানে আমার X আর Y X এমনটা আসবে। মানে আমরা যদি এইখানে প্রথম দুইটা দেখি তাহলে খুব সহজেই আমরা লাস্টে কি হবে সেগুলো করে ফেলতে পারবো, মানে অপশন পুরোটা আমার ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, আমরা নেক্সটে আসি। এবার কি বলছে, ইফ আ সার্টেন কোড TABLE ইজ রিটেন WDEOS, যদি এটা লেখা হয় তাহলে হাউ কুড স্কাই SKY বি রিটেন ইন দ্যাট কোড, তাহলে তার কোডটা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি TABLE, এটা WDEOS এটা লেখা হয়েছে। তাহলে এখানে কি ধরনের পরিবর্তনগুলো হয়েছে আমরা সেটার দিকে একটু খেয়াল করব। এখানে দেখেন আমাদের টি না লিখে আমরা টি এর পরে কি লিখছি? W, তাহলে এখানে পরিবর্তনটা কোথায় আসছে আমরা সেটা একটু দেখি। আমাদের নর্মাল যে আলফাবেট আছে টি, তারপরে এর পরে বি,
ও এইচ। তাহলে আমরা এইখানে টাইপিং এ মিস্টেক আছে নাকি, দাঁড়ান দেখছি। আচ্ছা, এটা আমরা পরে আসি, এটাতে আসি কি বলছে দেখি, এটা খুঁজে বের করি টাইপিং এ মিস্টেক করলো কিনা আগেরটাতেও। If a certain code AWAKE is written ZBZZD, who is FRIEND friend written in that code, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের AWAKE আছে, এটাকে লেখা হয়েছে ZBZZD এই ফরম্যাটে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এইখানে যে ধরনের পরিবর্তন হয়েছে আমরা পরেও তাই করব। এখানে আছে হচ্ছে FRIEND, এইটার কোডটা কি হবে? তো এইখানে দেখেন আমাদের এর পজিশনে এখানে কি আসছে, জেড আসছে। একটু খেয়াল করে দেখি, আমরা যদি আলফাবেট গুলাকে এরকম রাউন্ড ওয়েতে চিন্তা করি তাহলে খেয়াল করে দেখেন, যদি এ দিয়া শুরু হয় তাহলে জেড দিয়া শেষ হয়েছে, তাহলে আবার পুনরায় কি দিয়া শুরু হওয়ার কথা, আবারও এ দিয়া শুরু হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা শুরু এবং শেষ এটা একটু খেয়াল করেন। একদম আলফাবেট নরমালি যেটা আছে সেটার শুরু এরপর থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস এক পর পর। তার মানে আমি যদি বলি শেষের দিক দিয়ে একদম জেড পজিশনে চলে গেলাম, এখন আমি যদি আর এক যোগ করি তাহলে কিন্তু আবার কি পাওয়ার কথা, জেড পাওয়ার কথা। আমি যদি সিরিয়ালি যাই এরকম রাউন্ড করে করে যাই, তার মানে এফ এর সাথে যদি আমি 1 এড করি, দ্যাট মিনস এফ এর পরে যদি পরের আলফাবেট যেটা সেটার কথা চিন্তা করি তাহলে এফ এর, আর তার চেয়েও কথা হচ্ছে আমি আরো সহজ করে যদি বলতে চাই তাহলে পজিশনটাতে আসেন, আমরা যেটা প্রথমে দেখাইছি। এইখানে দেখেন এ আছে, এইখানে এ আছে আর লাস্টে কি আছে, জেড আছে। তাহলে আমরা যদি রাউন্ড পজিশন চিন্তা করি যে এর থেকে শুরু হলো, শুরু হয়ে হয়ে আবার কোথায় আসবে, জেডে আসবে। তার মানে আমি যদি এইখান থেকে এ পাই তাহলে আবার শেষে গিয়ে কি পাচ্ছি, জেড পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি, কোথায় জানিয়েছিলাম, এখানে ডাব্লিউর পরে কি হওয়ার কথা, ডাব্লিউর পরে এখানে বি হয়েছে। তার মানে আমরা পরেরটা দেখলে আরো সহজে বুঝবো, ডাব্লিউর পরে বি হয়েছে, তাহলে ডাব্লিউ কোথায় আছে, এটা। তার মানে দেখেন আমি যদি ডাব্লিউ এর থেকে এক কমিয়ে দিই তাহলে কিন্তু বি পাই, মানে বেগে যাওয়া। আমরা ভি এর পরে ডাব্লিউ হয় না, কিন্তু বি থেকে যদি আমরা বেগে যেতে পারি, এক কমিয়ে কমিয়ে পিছনের দিকে যাই তাহলে কিন্তু ভি পাই। ঠিক একইভাবে এইখানেও, কোথায়, এইখানে না, এটা তো না, এখানে আমরা ডাব্লিউ এর এক কমিয়ে যদি আসি তাহলে কি পাচ্ছি, ভি পাচ্ছি। আবার এ রাউন্ড করে যদি যাই তাহলে আবার এক কমায় দিলে আবার কি পাচ্ছি, জেড পাচ্ছি। ঠিক একইভাবে ক্যাট থেকে যদি আমরা এক কমিয়ে দেই, মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তাহলে জে এর ঠিক আগেরটা, তাহলে জে কে, কে এর আগের আমরা যদি চিন্তা করি তাহলে কি পাচ্ছি, জে পাচ্ছি। ঠিক একইভাবে এ বি সি ডি ই, তার মানে ই এর ঠিক পূর্বের লেটারটা কি দাঁড়ায়, ডি দাঁড়ায়। তার মানে এটা বুঝতে পারছি যে ঠিক তার আগের লেটারটা আসবে। তো এফ এর কথা যদি চিন্তা করি তাহলে এফ এর ঠিক পূর্বের লেটারটা কি আসবে, ই এফ, তার মানে ই হবে। আর এর কথা যদি চিন্তা করি তাহলে আর এর ঠিক পূর্বের লেটারটা কি আসবে, কিউ আর, কিউ আর, তার মানে কিউ আসবে। ঠিক একইভাবে আই এর কথা যদি চিন্তা করি তাহলে আই এর ঠিক পূর্বের লেটারটা কি আসে, আই এর ঠিক পূর্বের এইচ আই, তার মানে এইচ। আমরা তিনটার করার পর আমরা চাইলে অপশন মিলে নিতে পারি, বাকিটা আর না করলে হয়। দেখি তো ই কিউ এইচ কোথায় আছে, ই কিউ এইচ এই পর্যন্ত ঠিক আছে, আর কিন্তু কোনোটাই ঠিক নাই। তারপরে যেটা বুঝতে পারছি যে বাকিটুকু যদি নাও মিলাই তাও মিলে যেতে পারে, সম্ভাবনা বেশি আছে। দেখেন ই, ই এর ঠিক আগে কি হবে, ডিই, তার মানে কি হবে, ডি। এন, এন এর ঠিক আগের লেটারটা কি হবে, এম। একইভাবে ডি এর আগের লেটারটা কি হবে, সি। তার মানে আমরা এবার বলতে পারি যে আসলে আমার আনসারটা কি হচ্ছে, অপশন বি হবে। এটা এগুলা এ বি সি হবে।
ওকে, তো এইভাবে ঠিক আগের লেটার দিয়েও কিন্তু আমাদের কোডিং হতে পারে। আমরা নেক্সটে আসি। গেমস, GAMES is spelled HBNFT, তাহলে what will be spelling at SPORTS, সেটা কি হবে? জি এর পরে কি হয়েছে? এইচ হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, GAMES, এইটার কোডিং তারা লিখতেছে HBNFT। আমরা এখন পারবো খুব দ্রুত করতে। সেটা হচ্ছে কি, এখানে যদি তাই হয় কি ধরনের পরিবর্তন হয়েছে আমরা পরে আসি। তাহলে SOSPORTS, এইটার কোডিংটা কি হবে? দেখেন জি এর পরে কি হয়েছে? এইচ। তার মানে ABCD যদি আমরা গণনা করতে যাই তাহলে জি এর পরে কি আসে দেখেন, জি এর পরে যেটা আসে সেটা এখানে আসছে কিনা, বা এর পরে কি আসে? বি আসে। এম এর পরে কি আসে? এন আসে। ই এর পরে কি আসে? এফ আসে। এস এর পরে কি আছে? টি আছে। তার মানে এক ঠিক তার পরের অক্ষরের যে লেটারগুলো সেটা দিয়ে কোডিং করা হয়েছে। তাহলে এস এর পরে আমাদের কি আসবে? টি আসবে। তার মানে আমার এখানে হবে কি? টি। পি এর পরের লেটারটা কি হবে? কিউ। ও এর পরের লেটারটা কি হবে? পি। ঠিক পরের লেটার দিয়ে কোডিং করা হচ্ছে। আর এর পরের লেটারটা কি হবে? এস। টি এর পরের লেটারটা কি হবে? ইউ। এস এর পরের লেটারটা হবে কি? টি। তার মানে এটাই আনসার হবে। তো এই জন্য এইগুলো প্রশ্ন যা বলছে সে অনুযায়ী ভালোভাবে যদি একটু রিয়েলাইজ করা যায় তাহলে আগে পরে একটা বাদ দিয়ে দুইটা বাদ দিয়ে তার পজিশন ভ্যালু এইগুলা নিয়েই কিন্তু করা হয়। আচ্ছা, পিডিএফ পাবেন আজকে। ঠিক একইভাবে এখানেও তাই করা হয়েছে, পজিশন গুলাকে চেঞ্জ করা হয়েছে, আর কিছু না। দেখেন এখানে কি বলছে, ইফ যদি ELCSMUM is the code MUSCIE, which word has the code LATIPAC, তার মানে ELCSUM এটাকে লেখা হয়েছে MUSCLE। তাহলে দেখেন এখানে লেটারে কোনো চেঞ্জ হয় নাই। আমরা যদি পজিশন বলি 1 2 3 4 5 6, তার মানে যেটা আমার শেষে ছিল সেটা শুরুতে হয়ে গেছে 1 2 3 4 5 6। তার মানে এইখানে যেটা আমার 6 নম্বরে ছিল সে এখানে 1 নম্বরে চলে গেছে। আবার ইউ যে আমার 5 নম্বরে ছিল সে 2 নম্বরে চলে গেছে। আবার এস এর নরমাল পজিশন ফার্স্টে তার কোডিং ছিল সে 4 নাম্বার, সে 3 নাম্বার পজিশনে গিয়ে বসছে। তারপরে কি আছে? সি এর কোডিং ছিল 3 তে, সে 4 নম্বরে গিয়ে বসছে। আর এরপরে কি আছে? এল এর কোডিং ছিল 2 তে, সে নরমাল কোডিং ছিল 2, সে 5 এ গিয়ে বসছে ওইখানে। ঠিক একইভাবে তারপরে যেটা আছে ই ছিল কি? ফার্স্ট, তাহলে সে এখানে গিয়ে বসছে। ঠিক এই পজিশনটাই আমরা কাজে লাগাবো পরের ক্ষেত্রে। LATIPA এইখানে। তাহলে খেয়াল করে দেখেন যে 6 নম্বরে ছিল সে 1 নম্বরে চলে আসছে। তাহলে এদেরকে যদি আমি কোডিং করি 1 2 3 4 5 6, তার মানে যে 6 এ আছে সে 1 এ চলে আসবে, তার মানে কি এ প্রথমে আসবে। তারপরে এখানে যে 5 এ সে 2 এ আছে, যে 5 এ মানে যার পজিশনে এখানে 5 ছিল সে 2 এ চলে গেল, তাহলে এখানে আমার 5 পজিশনে কি আছে? পি। তার মানে এর পরে আমাদের কি চলে আসবে? পি চলে আসবে। এখানে কি ছিল? যেটা আমার শেষে ছিল সেটা আগে আসছে, তাহলে এইখানে যেটা শেষে আছে সেটা আমার আগে চলে আসবে এ। তাহলে এখানে শুরু হচ্ছে কি দিয়ে? সি দিয়ে। এল। সি তো আসার কথা না। আচ্ছা যাই হোক, এখানে এই অপশনগুলোতে হয়তো কোথাও কোনো প্রবলেম করতে পারে। তো এখানে এল যেহেতু আছে, আমাদের 6 নম্বর পজিশনে যে ছিল সে 1 নম্বর পজিশনে চলে আসছে, তাহলে আমাদের 6 নম্বর পজিশনে যে আছে সে 1 নম্বরে চলে আসবে। তারপরে যে 5 নম্বরে আছে সে 2 এ চলে আসছে, তাহলে আমাদের 5 এ আছে হচ্ছে এখানে পি। তারপরে 4, আমাদের 4 এ আছে হচ্ছে এখানে আই। তারপরে 5 6, মানে 1 কমে কমে যাচ্ছে আর কি, তার মানে ঠিক উল্টা করা হয়েছে। তাহলে এটা হবে হচ্ছে টি, তারপরে হবে এ, তারপরে হবে হচ্ছে এল। ওকে, তার মানে এ 2টা ছিল, যদি আমরা উল্টায় লিখি তাহলে এ এল CALT।
ঠিক উল্টে দিলেই তো হচ্ছে, তার মানে এখানে অপশনগুলোতে কোথাও প্রবলেম আছে। সি দিয়ে শুরু করছে, শুরুতে তো সি নাই। আচ্ছা সি তো ছিল, আমার লেখা ভুল হয়েছে, এরপরে তো সি আছে, সেটা তো আমি খেয়াল করি নাই, আমার লেখাই শেষ হয় নাই। এখানে এল এ টি আই পি এ সি ছিল। ওকে, তাহলে এদেরকে শুধু উল্টায় দিব, 1 2 3 4 5 6 এবং 7, 7টার এখানে কয়টা ছিল, 1 2 3 4 5 6, 6টা ছিল, সমস্যা নেই। তাহলে এখানে উল্টে যাবে, যে শেষে আছে সে প্রথমে চলে আসবে, সি, তারপরে হবে এ, তারপরে হবে পি, তারপরে হবে আই, তারপরে হবে টি, তারপরে হবে এ, তারপরে হবে এল। তার মানে সি এ পি আই, সি এ পি আই এল এ টি এ, আমাদের লাস্টে ডি যেটা আছে সেটা। তার মানে এটা জাস্ট সিকোয়েন্স উল্টে যাবে, আর কিছু না। এবার নাম্বার কোডিং, এখানে কি বলা আছে দেখি, একই জিনিস। এখানে দেখি কি বলছে। এখানে বলতেছে 6 12, তারপরে হচ্ছে 1 13 এবং 5, এইটা রিপ্রেজেন্ট করতেছে এফ। আমরা নিচে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে, এফ এল এ এম ই। তাহলে এইটা আমরা যেটা বুঝতে পারছি, আমাদের নর্মাল আলফাবেট যেগুলো আছে তাদের যে পজিশন ভ্যালু সেটাই মেন করতেছে। আমরা যদি এ বি সি ডি ই এফ, তার মানে নর্মালি এফ কয় নাম্বার পজিশনে আছে, 6 নম্বরে। এল নর্মাল আলফাবেটের 12 নম্বর পজিশনে আছে। এ নর্মাল আলফাবেটের 1 নম্বর পজিশনে আছে। এম 13 নম্বর পজিশনে আছে এবং ই 5 নম্বর পজিশনে আছে। যদি তাই হয় তাহলে 2 15, তারপরে আমাদের হচ্ছে 12 12 20, এই পজিশনগুলোতে কি হবে আমাদের সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা নর্মাল আলফাবেটে বি হচ্ছে 2 নম্বর পজিশন, আর 15 নম্বর পজিশনে কি আছে, আমরা যদি এইটার দিকে তাকাই, 15 নম্বর পজিশনে আমাদের কি আছে, 15 নম্বর পজিশনে আছে হচ্ছে ও। খেয়াল করে দেখছেন যে 15 নম্বর পজিশনে কি আছে এখানে। তাহলে আমরা যদি বলি আমাদের এখানে 15 নম্বর পজিশনে আমাদের তাহলে কি আসবে, ও আসবে। তাহলে বি ও। আর 12 নম্বর পজিশনে কি আছে, 12 নম্বর পজিশনে কিন্তু এল, এই যে এল 12 নম্বর পজিশন হচ্ছে এল। আর তারপরে টি, টি আছে হচ্ছে 20 নম্বর পজিশন। আমরা যদি আবারও দেখি, আমাদের প্রথমে যেটা লিখে দিছিলাম, টি হচ্ছে 20 নম্বর পজিশনে আছে। 20 কোথায়, এই 20 নম্বর পজিশন হচ্ছে টি। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে ওইখানে আসলে কি হবে, বি ও এল টি, তার মানে টি এর পজিশনে হবে টি। তাহলে অপশনে আমরা সিতে যেটা দেখতে পাচ্ছি বি ও এল টি, বি ও এল টি, এটাই হবে হচ্ছে 2 15 12 20 এর কোড। তো প্রশ্ন বুঝে কিন্তু আমাদের আনসার করতে হবে। আচ্ছা এবার দেখেন, আমরা এর আগে লেটার কোডিং দেখতেছিলাম, এখন দেখবো হচ্ছে নাম্বার কোডিং গুলা। এখানে তারা বলতেছে যে লেটার সি এ ডি, এটা স্ট্যান্ড ফর 314। আবার পরে তারা বলতেছে যে বি এ ডি, এটা স্ট্যান্ড ফর কি হবে সেটা। তাহলে আগেরটা একটু যাচাই করি, সি এর কোডিং হচ্ছে কত, সি। তার মানে বুঝতে পারছি নর্মাল আলফাবেটের 3 নম্বর পজিশনে হচ্ছে সি, তাই এখানে সি আছে। এ নর্মাল আলফাবেটের 1 নম্বর পজিশনে, ডি নর্মাল আলফাবেটের 4 নম্বর পজিশনে। তার মানে ওই আলফাবেট যেগুলো আছে তাদের জাস্ট নর্মাল পজিশন গুলো। তাহলে এইখানে আমাদের কি হবে, হ্যাঁ, তাহলে বি হবে হচ্ছে 2, এ হচ্ছে 1 আর ডি হবে কি 4, শেষ 2 1 4। এবার দেখেন বিএসসি স্ট্যান্ড ফর 6, সিডি স্ট্যান্ড ফর 12, তাহলে ডিই স্ট্যান্ড ফর হোয়াট। তার মানে বি দেখেন, বিসি সমান যদি আমরা বলতে পারি এখানে 6, আর সিডি সমান যদি আমরা বলতে পারি 12, তাহলে প্রশ্ন হচ্ছে ডিই সমান আমরা কি বলবো। তো এইখানে দেখেন আমাদের বির আলফাবেটের পজিশন হলো 2, হ্যাঁ
এটা হবে 2 আর এটা হচ্ছে কত 3, তার মানে 3 দুগুণে কত 6। তো এখানে আলফাবেটের নরমাল পজিশন 3 আর এখানে নরমাল পজিশন কত 4, 3 4 কত 12। তাহলে এটা বলা যায় এই ডি এর পজিশন হচ্ছে কত 4 আর ই এর পজিশন হচ্ছে কত 5। তাহলে 4 আর 5 গুণ করলে কত হবে 20। তার মানে এটার পজিশন ভ্যালু গুণ করলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে आंसर হবে 20। এখানেও তাই, এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এ সমান তারা 26 বলতেছে, আবার বলতেছে যে সান যেটা আছে SUN সান, এটার ভ্যালু বলছে 27। এটা আপনাদের জন্য বেশ ভালো ব্যাক পেতে হবে। তাহলে এ সমান কিভাবে 26 হয়, এস সমান UN এদের সমান কিভাবে 27 হয়, সেটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের আসলে পুরো ওই যে গ্রাফটা আছে আমাদের, যেখানে আমি আলফাবেটগুলো লিখে দিছিলাম, সেইখানে যাইতে হবে। আচ্ছা, আমাদের ওই প্রশ্নে বলা ছিল যে এ এর ভ্যালু হবে 26। আপনি কি বুঝতে পারছেন? এ আছে এইখানে আর তার বিপরীত পজিশন ভ্যালু, 26। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এখানে বিপরীত পজিশন ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি সেই চিন্তা করি, তার মানে আমাদের সান ছিল মেবি, তাই না? তো ওই প্রশ্নটা যদি এইখানে সমাধান করি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি আবার একটা এইখানে লেখার চেষ্টা করি যে প্রশ্নে তারা বলে দিছিল যে এর কোড যদি 26 হয় এবং SUN এর কোড যদি 27 হয়, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছিল কি, আমাদের কাছে জানতে চেয়েছিল ক্যাট এর ভ্যালুটা কত। তাহলে CAT এইটার ভ্যালু কত হবে সেটা এবার একটু জাস্ট করেন। আমি এটা বুঝতে পারছি যে এর পজিশন ভ্যালু হচ্ছে তার বিপরীত কত 26 5। তাহলে এইখানে আমি এর বিপরীতে কি লিখবো 26 লিখবো, এর বিপরীত পজিশন ভ্যালু। এবার দেখেন পরের গুলো কি করতে পারি, SUN সমান 27 কিভাবে হয়। আচ্ছা, এস এর বিপরীত পজিশন ভ্যালুটা আমরা একটু খুঁজি তো। এস কোথায় আছে, এস এই হচ্ছে এস, এস এর বিপরীত পজিশন ভ্যালু কত 8। তার মানে 8 প্লাস ইউ এর বিপরীত পজিশন ভ্যালু কত 6। তাহলে 6, এন এর বিপরীত পজিশন ভ্যালু কত এন 23 কত 13। তাহলে 13 দেখেন তো এদেরকে যোগ করলে 27 হয় কিনা। এইখানে আমরা 3 আর 8 11 আর 6 কত 7 আর 17, তার মানে 27 হয় কিন্তু। 8 আর 3 11 আর 6 17, 7 হাতের 1 2 27। তাহলে এইটা বুঝতে পারছি যে এদের বিপরীত পজিশন যে ভ্যালুগুলো আছে তাদের যোগফল 27 হয়েছে। ঠিক একইভাবে তাহলে সি এর বিপরীত পজিশন ভ্যালুটা কত আমরা সেটা লিখব। আমরা এইবার সি এর বিপরীত পজিশনে আসি। এই হলো সি, তার বিপরীত পজিশন ভ্যালু কোথায় আসে, সি এর বিপরীত পজিশন ভ্যালু হচ্ছে এইখানে 24। তার মানে সি এর রিপ্লেসমেন্টে এখানে আসবে হচ্ছে 24। তাহলে 24 প্লাস 26 আমরা আরেকটু বড় করে লিখি CAT। তাহলে সি এর পজিশন ভ্যালু আমরা বিপরীত পজিশন ভ্যালু পেয়েছিলাম 24, এর বিপরীত পজিশন ভ্যালু আমরা পেয়েছি 26 প্লাস টি এর বিপরীত পজিশন ভ্যালুটা এবার খুঁজি। টি কোথায় আছে, এই হচ্ছে টি, তার বিপরীত পজিশন ভ্যালু হচ্ছে 7। তাহলে এদেরকে আমরা যোগ করে দেই, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 6 আর 4 10 আর 7 57 7 কত 6 17 7। খেয়াল করে দেখেন 6 4 10 আর 17 7 হাতের 1, তার মানে আমাদের 57। তার মানে আমরা ক্যাট এর পজিশন ভ্যালু তাহলে যোগ করলে আমরা যেটা পাই, বিপরীত পজিশন গুলো যোগ করলে যেটা পাই 57। তার মানে আনসারটা কি হবে 57। তাহলে বোঝা গেল এটা কিন্তু বেশ কঠিন, এটা বাংলাদেশ ব্যাংকের এডির কোন একটা পরীক্ষায় আসা কোশ্চেন। তার মানে বুঝতে পারছেন যে আপনার এই অ্যালফাবেট গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, আর এটা মুখস্থ করার দরকার নেই। আপনি পরীক্ষা হলে খুব যদি এই ধরনের কোশ্চেন একটা চলে আসে, আপনার সময় থাকে, তাহলে আপনি খুব দ্রুত কিন্তু লিখতে পারবেন। হ্যাঁ, 26টা লেটার খুব দ্রুত লিখে ফেলবেন, আমি যেভাবে লিখছি এইভাবে, তাহলে খুব দ্রুত পজিশন ভ্যালুগুলো খুঁজে বের করতে পারবেন। ওকে, 13 দুগুণে 26, 13 এর ডাবল। আচ্ছা, এবার আমরা মূল পরের প্রশ্নে আসি।
এটা খুব সহজ, দেখলে বোঝা যাচ্ছে যে এগুলা পারার মতো। 194 এটা যদি AID হয় তাহলে BEFF এটার ভ্যালু কত হবে? তাহলে আমরা এ হচ্ছে 1 নাম্বার পজিশনে, 9 নাম্বার পজিশনে I, 4 নাম্বার পজিশনে D, তাহলে 2 নাম্বার পজিশনে এখানে B। ঠিক এভাবে আমরা E কয় নাম্বার পজিশনে? F। হ্যাঁ, 2566। রাইট, ওকে। আসুন আমরা তাহলে এরপরে আর এগুলা না দেখাই, একই জিনিস আপনারা এবার নিজেরা করতে পারবেন, আমি দিয়ে দিব না। এটা আসেন একটু দেখি কি বলছে। Which of the following can be arranged into a 5-letter English word? তাহলে এই যে 5টা ইংলিশ লেটার এখানে দেওয়া আছে, 5টা ওয়ার্ড দেওয়া আছে, এই 5টা ওয়ার্ডের লেটারগুলো যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে কয়টা ইংলিশ লেটার পাবো? কোথায় কোথায় ইংলিশ লেটার আমরা ইংলিশ কি বলে ওয়ার্ড পাবো? তার মানে এই যে এখানে 5টা ওয়ার্ড দেওয়া আছে, এই 5টা ওয়ার্ডকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে একদম রিয়েল ইংলিশ ওয়ার্ড পাবো। সেই কোনগুলোকে রিঅ্যারেঞ্জ করলে? দেখেন, আমরা যদি এই HRGST এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি কোনোভাবে কোনো একটা অর্থপূর্ণ বা ইংলিশ শব্দ পাবো বলে মনে হয়? এখানে যদি আই থাকতো তাহলে বলা যেত RIGHT। না, আমরা এটা দিয়ে কোনো প্রকার ইংলিশ শব্দ তৈরি করতে পারবো না এই শব্দের বর্ণগুলোকে বিন্যাস করে। আচ্ছা, বির যে শব্দটা আছে RILSA, তাহলে এটাকে কি আমরা RI রেইল RIALS রেইলস বলা যায় কিন্তু, অথবা এটাকে আমরা আরো কি বলতে পারি, এটা বলা যায়, এটা একটা আমাদের শব্দ হতে পারে। আর সি কে কি পারি? TOOMT। আচ্ছা, এটাকে আমরা মোটো বলতে পারি কিনা? হ্যাঁ, মোটো বলা যায়, TTO, মোটো এটা বলা যায়। তার মানে এটা দিয়ে আমরা একটা লেটার তৈরি করতে পারবো। আর WQRSG না, এটা দিয়ে হতে পারে না। তার মানে আমরা সিতে পারবো আর বিতে পারবো, এদের এইগুলাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পারবো এখানে নতুন শব্দ তৈরি করতে। MOOTT না, মোটো হবে, মোটো মানে ধরন, হ্যাঁ এটা দিয়ে হবে। তাহলে বি আর সি, তাহলে বি আর সি আমাদের অপশন কোথায় আছে? BRC এটা হচ্ছে অপশন বিতে দেখতে পাচ্ছি। তার মানে অপশন বি যেটা আছে তার এই দুইটা, একটা রেল আর একটা মোটো, এইগুলা দিয়ে আমরা কি নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। সুতরাং বলাই যায় যে এই বি এবং সি এরাই এইখানে তার লেটারগুলোকে বিন্যাস করলে আমরা নতুন কোনো শব্দ খুঁজে পাবো। আচ্ছা, পরে আসি। এটা দিয়ে আরো কিছু হতে পারে, যেমন LIA। আচ্ছা, রেলই হলো, লাইস হবে না। পরে আসি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমাদের, সেটা হচ্ছে রাউটিং এন্ড ডিরেকশন। মানে এই যে বামে গিয়ে ডানে, তারপরে কিছু দূর গিয়ে পশ্চিমে, তারপরে আবার উত্তরে, এই টাইপের ম্যাথগুলো। এই টাইপের ম্যাথগুলো করার আগে আমাদের পিথাগোরাস সম্পর্কে ভালো একটু আইডিয়া থাকতে হবে। সেটা কেমন? আপনার সমকোণী ত্রিভুজের, বিশেষ করে সমকোণী ত্রিভুজের আইডিয়াটা খেয়াল করে দেখেন। আমি সমকোণী ত্রিভুজের কিছু অনুপাত সম্পর্কে আপনাদের জিওমেট্রি ক্লাসের ধারায় ফিরে নিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয়, একটা ত্রিভুজ সমকোণ, এমন ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলা হয়, এটা সবাই জানি। এখন আমি মূল জিনিস যেটা বলতে চাচ্ছি যে সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো কিভাবে মনে রাখবো। দেখেন 3, 4, 5-এ আমরা জানি সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপর? অতিভুজ স্কয়ার সমান অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির উপর। এখন 3, 4, 5 হয়েছে বইলে আপনি যদি বলেন যে এখানে 4, 5, 6ও সমকোণী ত্রিভুজ হবে, তা কিন্তু না। সেটা ডিপেন্ড করবে আমার এই সমীকরণকে সত্য সিদ্ধ করে কিনা। সবচেয়ে বড় বাহুকে 6, তার মানে 6 হবে অতিভুজ। তাহলে 4 স্কয়ার আর 5 স্কয়ার এদের যোগফলের
বর্গের যোগফল 6 বর্গের সাথে মিলবে না, সুতরাং এইগুলা দিয়ে আমরা কি অঙ্কন করতে পারবো না, ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তাহলে ত্রিভুজের অনুপাতগুলো কিভাবে মনে রাখা যায়? দেখেন অনেকের হয়তো মনে আছে, আমি টেকনিকটা বলি। 3 পরে বিজোড় সংখ্যা কত? 5। যদি 5 হয় তাহলে বাকি দুইটা বাহু হবে 12 এবং 13। 5 পরে বিজোড় সংখ্যা কত? 7। তাহলে বাকি দুইটা বাহু হবে হচ্ছে আপনার 24 এবং 25। 7 পরে বিজোড় সংখ্যা হচ্ছে কত? 9। তাহলে বাকি দুইটা বাহু হবে 40 এবং 41। ঠিক একইভাবে 9 পরে বিজোড় সংখ্যাটা কত? 11। তাহলে বাকি দুইটা বাহু কি হবে সেটাও আমরা আসি। তো এইগুলাকে বলা হয় সমকোণী ত্রিভুজের ফান্ডামেন্টাল অনুপাত। অনেকের হয়তো মুখস্থ আছে, আজকের পরে আর মুখস্থ করা লাগবে না। তো ফান্ডামেন্টাল অনুপাতগুলো যদি মনে রাখতে পারি তাহলে এইগুলো যেভাবে হচ্ছে এইগুলো থেকে 99% অনুপাত তৈরি করা হয়। খেয়াল করে দেখেন এখানে কি ধরনের পরিবর্তনগুলো হয়েছে। এরা হচ্ছে সব বিজোড় সংখ্যা এবং পরের গুলো দেখেন তো পরপর সংখ্যা কিনা। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এখানে পিথাগোরাসের একটা সুন্দর জিনিস লুকায় আছে। সেটা কি? আসলে আমরা বলি, আপনি যদি এই প্রথম দুইটা বাহু না জানেন তাহলে আপনি নির্ণয় করতে পারবেন বাকি বাহুগুলো কি হবে। খেয়াল করে দেখেন আপনার প্রথম কাজ কি? ছোট যে বাহুটা দেওয়া আছে কি 3, এটাকে আমরা প্রথমে বর্গ করব। প্রথম কাজ বর্গ, কত পাইছি? 9। দ্বিতীয় কাজ তার থেকে বর্গ থেকে অলওয়েজ 1 বিয়োগ করব, তাহলে আমরা কত পাবো? 8। তৃতীয় কাজ আমরা এই 8কে অলওয়েজ 2 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি? 4। তাহলে খেয়াল করে দেখেন 3 পরের সংখ্যাটা আমার কি হবে? 4। এরপরটা কি ছিল? 5। তার মানে এবার যদি আমি 4 সাথে 1 যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের পরের সংখ্যাটা কত? 5 চলে আসে। তার মানে এই ছিল 3 4 5, মানে পিথাগোরাসের বাহুগুলো কিভাবে বের হয়ে আসে সেই টেকনিক। তাহলে এইবার একই কাজ এখানে করেন। 5 বর্গ করলে কত হবে? 5 বর্গ করলে হবে 25, তার থেকে 1 বিয়োগ করলে হবে কত? 24, তারে 2 দিয়ে ভাগ দিলে হবে কত? 12, তার সাথে 1 যোগ করলে কত হবে? 13। ইয়েস, হয়ে গেল। তার মানে 5 25 24 12 13, 7 49, 1 বিয়োগ করলে 48, 2 দিয়ে ভাগ দিলে 24, 1 যোগ করলে 25, 9 বড় করলে 81, 1 বিয়োগ করলে 80, 2 দিয়ে ভাগ দিলে 40, তার সাথে 1 যোগ করলে কত? 41। ঠিক একইভাবে 11 বড় করলে 121, তার থেকে বিয়োগ করলে 120, 2 দিয়ে ভাগ দিলে কত? 60, তাহলে তার সাথে 61। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ফান্ডামেন্টাল অনুপাত। কিভাবে মনে রাখতে হয় এটা মুখস্থ করা লাগবে না, আমি যে টেকনিকটা বললাম এটা দিয়ে মনে রাখবেন। এইবার আপনি দেখেন এইগুলা দিয়া অসংখ্য সমকোণী ত্রিভুজ এর আরো নতুন নতুন বাহু তৈরি করতে পারবেন। সেটা কেমন করে? এগুলো হচ্ছে মৌলিক অনুপাত। এখন আপনি যদি এই বিষয়গুলোকে ধরেন, আপনি সবাইরে 2 দিয়ে ভাগ করে দেন, 2 দিয়ে গুণ করে দেন। কেউ যদি বলেন ভাই বিজোড় সংখ্যা দেখাইছেন, জোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? এইবার 2 দিয়ে গুণ করে দেন। 2 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়। তো 2 দিয়ে যখন গুণ করব তখন এটা কি হয়ে গেল? দেখেন 6 4 10, তার মানে 6 4 10 সমকোণী ত্রিভুজ হয়। এখন এটা কি আপনার মনে রাখা সম্ভব? আপনি সবসময় মৌলিকটা মনে রাখেন, তারপরে বাকি সব বের করতে পারবেন। আপনি 5 12 13কে 2 দিয়ে গুণ করলে 10 24 26 হয়। শুধু 2 দিয়ে কেন, 3 4 5 6 যা ইচ্ছা তা আপনি 3 দিয়ে গুণ করেন, 100 দিয়ে গুণ করেন, হ্যাঁ 600 দিয়ে গুণ করেন, যা ইচ্ছা তা দিয়ে গুণ করেন, তাহলেও যেগুলো হবে সেগুলো সমকোণী ত্রিভুজ হবে। এই সবাই কি ধরতে পারছে এই জায়গাটা? আচ্ছা, যেমন আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বলি যে বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে সাপোজ কত? 180 মিটার, আর বি থেকে সি বিন্দুর দূরত্ব এখানে 240 মিটার। এবার যদি বলা হয় সি এবং এ এর সরাসরি মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আপনি বলবেন যে এটা কোনো ব্যাপারই না, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ সি অতিভুজের মানটা বের করব। কি করব? এখানে 180কে বড় করব, তারপর 240কে বড় করে যোগ করে বর্গমূল করে দেব। এত সময় কি আমাদের আছে? না, সম্ভব না। কিন্তু তাহলে মূল টিক্সটা আসলে কি? মূল টিক্সটা হচ্ছে আপনি ওইখান থেকে এই ফান্ডামেন্টাল অনুপাতে ফিরে আসার চেষ্টা করেন। সেটা কেমন? আপনি একটু খেয়াল করে দেখেন তো যে এই দুইটা অনুপাতকে কি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করতে পারি না? মানে এই দুই সংখ্যার গসাগু সহজ করতে ওই ম্যাথমেটিক্সের ভাষায় না যাই, নর্মালি আসি, প্রথমে 10 দিয়ে ভাগ যাই, তারপরে আবার 6 দিয়ে ভাগ যায়, তার মানে 6 আর 10, তার মানে 60 দিয়ে কি ভাগ করা যায় না? দেখেন উভয়টাকেই কিন্তু 60 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 60 দিয়ে যখন ভাগ করলাম তখন আমার এখানে কি হলো? 3, তার মানে এই বাহুটা যদি 3 হয় আর এখানে ভাগ করলে এখানে কত? 4, তার মানে এই বাহুটা যদি 4 হয় তাহলে আপনার কি আর বুঝতে বাকি আছে পরেরটা কি হবে?
যেহেতু সমকোণী ত্রিভুজের আপনার ফান্ডামেন্টাল অনুপাতটা মনে আছে, 3 4 5 কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। এবার আসেন, আপনি কি করছেন, 60 দিয়ে ভাগ করেছেন, তাহলে 60 দিয়ে গুণ করে দেন, তাহলে অরিজিনাল বাহু খুঁজে পাবেন। 5 6 30, ইয়েস কত, 300। এই বুঝছেন কিছু? ক্লিয়ার? আচ্ছা, আমরা এই বিষয়গুলো বারবার কাজে লাগাবো রাউটিং ম্যাথের ক্ষেত্রে। আবার আপনাকে যদি এমনটাও বলে দেখেন যে আপনি খুব দ্রুত কিভাবে বের করতে পারেন, ধরেন আপনি এই বি বিন্দু থেকে এইখানে গেলেন হচ্ছে 1.5 মিটার, আবার এইখানে সি বিন্দুতে গেলেন হচ্ছে 2 মিটার। এবার বললো এস সির মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এস সির মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চান, আপনি বলবেন অতিভুজের মান বের করলে হয় এভাবে। তাহলে এই 1.5 এর বড় করতে যে সময় লাগবে তার চেয়েও কম সময়ে আপনি আনসার করে ফেলতে পারবেন যদি ওই মূল টেকনিকটা জানেন। তাহলে আপনি কি করবেন দেখেন, এইবার এইখানে 2, এখানে 1.5, তার মানে বোঝা গেল যে এইখানে কোনো কিছু গুণ করে বাড়ানো হয় নাই। তাহলে কি করা হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু দিয়ে ভাগ করে ছোট করা হয়েছিল। যেমন এটাকে গুণ করলেও যেমন হয়, ভাগ করলেও কি হয়, ছোট হয়ে যেগুলো হবে ওইগুলো কি সমকোণী ত্রিভুজ হবে। মানে এখানে আপনি 2 দিয়ে গুণ করছেন, কিন্তু না, এই অনুপাতগুলোকে 2 দিয়ে ভাগও করেন, তাহলেও যে নতুন নতুন বাহু আসবে সেইগুলোও কিন্তু আমার কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তার মানে আমরা এইবার এইটা চিন্তা করি, 2 দিয়ে গুণ করেন, তো গুণ করলে 1.5, ডাবল করলে 3, এখানে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4, তার মানে 3 4 5 এর সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এটা 5 হবে। এখন আপনি তো কি করছেন, 2 দিয়ে গুণ করছেন, তাহলে গুণ করলে যত দিয়ে গুণ করছেন তার বিপরীতে দিয়ে ভাগ করে দেন, তার মানে তার বিপরীত কাজ করেন, গুণ করছেন এবার ভাগ করে দেন, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2.5, খুব দ্রুত হয়ে গেল। ঠিক আছে, এরকম আরো সমকোণী ত্রিভুজের আর এক্সেপশনাল কিছু বাহু আছে, সেগুলো আপনার মনে রাখতে হবে। সেটা কেমন, ধরেন আমি যদি বলি 1 2 স্কয়ার রুট অফ 5, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। 1 2 স্কয়ার রুট অফ 5 এর মধ্যে সবচেয়ে বড় কি, স্কয়ার রুট অফ 5। এটাকে যদি আমি বড় করি, তাহলে অপর দুইটার বর্গের সমষ্টি উভয় পাশ সমান হয় কিনা, 5 1 + 4, দ্যাট মিন্স 5 = 5। তার মানে এই অনুপাত দিয়ে কি করা যায়, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, এটা না বলে n 2n n √ 5, এটা যদি চিন্তা করেন, তাহলে এবার আসেন n মানে ন্যাচারাল নাম্বার চিন্তা করব। ন্যাচারাল নাম্বার মানে কি, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 ডট ডট ডট। এখন আপনি যখন n এর মান 1 বসালেন, তখন 1 2 √5 আসছে। n এর মান যদি এবার 2 বসান, তাহলে এটা 2 ডাবল হয়ে এটা 4, তাহলে 2 √5, এটাও সমকোণী ত্রিভুজ হবে। আপনি যদি n এর মান 3 বসান, তাহলে 3 তার ডাবল 6 আর 3 √6, 3 √5, এটাও সমকোণী ত্রিভুজ হবে। আপনি যদি এর মান 4 বসান, তাহলে 4 আর তার ডাবল কত, 8, আর এখানে কি হবে, 4 √5 ডট ডট ডট। তাহলে আপনার আনলিমিটেড বাহুগুলো বের হতে থাকবে, মুখস্থ করা লাগবে না কিন্তু এখানে। এবার আসেন আমরা আরেকটা দেখাই। সেটা হচ্ছে 1 স্কয়ার রুট 3 এবং রুট এখানে 2, এটা দিয়েও কি অঙ্কন করা যায়, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। আবার আরেকটা হচ্ছে 1 1 স্কয়ার রুট 2, এটা দিয়েও সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাত। আচ্ছা, এবার দুইটা এক্সেপশনাল অনুপাত আছে যেগুলো আপনার আলাদা করে মনে রাখতে হবে। সেই দুইটা হলো 8 15 17, আর এটা হলো 20 21 29। এই দুইটা আলাদা করে মনে রাখবেন। আচ্ছা, এবার আমার সমকোণী ত্রিভুজের ব্যাপারটা আলোচনা গেল, শেষ হলো। এবার যেহেতু আমি রাউটিং দিক নির্ণয়ের ম্যাথ করতে যাচ্ছি, তাহলে আমার প্রথমেই দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম পরীক্ষার হলে যাতে ভুল না হয়, তার জন্য কি টেকনিকে মনে রাখতে পারি, সেই টেকনিকটার দিকে একটু খেয়াল করি। তো এইখানে আমরা একটা কাজ খুব সহজে নির্ণয় করতে পারি, উত্তর আর দক্ষিণ নিয়ে আমাদের সমস্যা হয় না। মানচিত্রের নিচে থাকে সাউথ, উপরে উত্তর, এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন, ওকে ফাইন। কিন্তু তার চেয়েও সহজ করে যাদের প্রবলেম হয় আর কি, তাদের জন্য আপনারা এই যে নিউজ শব্দটা আছে না, এই নিউজ শব্দটার দিকে খেয়াল করেন। এই শব্দটাকে আপনি জাস্ট জেড শেপের মতো করে সাজিয়ে দেন, তাহলে দেখবেন আপনার আর কখনোই পরীক্ষার হলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেমন করে সেটা আসেন একটু দেখাই। এখানে প্রথমে আমার কি আছে, এন, তাহলে এই জায়গা থেকে এন দিয়ে শুরু করেন, তারপরে জেড শেপে এইভাবে নিচে চলে যান। এন এর পরে কি আছে, ই, তার মানে এখানে ইস্ট, তারপরে আবার এইভাবে চলে আসেন। আমার ইর পরে কি আছে, ডাব্লিউ, তাহলে ওয়েস্ট, তাহলে আবার এভাবে চলে যান। লাস্টে কি আছে, এস, তার মানে কি সাউথ। তার মানে আমরা নিউজ শব্দটাকে যদি এইভাবে রিঅ্যারেঞ্জ করে ফেলি, তাহলে ভুল আর কোনো সম্ভাবনা থাকবে না। নিউজের নর্থ, তারপরে ইস্ট,
তারপরে ডাব্লিউ, তারপরে এস হয়ে গেল। এবার আসেন আমরা ম্যাথে যাই। আমরা দিকগুলো আইডেন্টিফাই করতে পারলাম। কি বলছে দেখেন, কে ইজ 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ এল। কে এর পজিশন হলো এল থেকে 40 কিলোমিটার সাউথ ওয়েস্টে। আসেন এই ম্যাথটা করার আগে আরেকটা বিষয় একটু বলে রাখি। দেখেন আপনি যদি কোথাও স্ট্রেট ওয়েতে যান, মানে এইভাবে যাচ্ছেন একদম স্ট্রেট ওয়েতে, সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ মাথায় রাখবেন 180 ডিগ্রিতে যাচ্ছেন। আর যদি আপনি স্ট্রেট ওয়েতে দুই দিকে যান এরকম, ঠিক আছে, মানে একদম স্ট্রেট ওয়েতে যান যদি দুই দিকে, তাহলে আপনার এটা হবে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া হবে। তার মানে আমি আরো সহজ করে বলি, যদি একটা দিকের সাপেক্ষে আরেকটা দিকে যান, মানে আরেকটা দিকে মানে কি একটা দিকেই চলেন একটা দিকের সাপেক্ষে, তখন আপনি সর্বদাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলবেন। আর যদি এমন হয় যে দুই দিকে একসাথে সমন্বয় করে যাচ্ছেন, মানে দুই দিকে একসাথে সমন্বয় করে যাওয়া মানে কি, আপনি কিছুক্ষণ নর্থে গেলেন, তারপরে ইস্টে গেলেন, নর্থে গেলেন, ইস্টে গেলেন, তাহলে এটা মাথায় রাখবেন আপনার ডিরেকশন হবে নর্থ প্লাস ইস্ট। তার মানে আমি যদি দুই দিকে এভাবে সমন্বয় করে যাই, তাহলে আমার দুইটা দিক যদি একসাথে সমন্বয় থাকে, তাহলে আমি কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাব না বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও যাব না। তাহলে আরো সহজ কথা কি জানেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কম অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কম কিংবা বেশি, এইরকম যদি হয় তাহলে আপনার দিক থাকবে দুইটা। সহজ কথা, আপনার যদি সূক্ষ্ম কোণে যান তাহলে আপনার দুইটা দিক হবে। আবার যদি আপনি রিফ্লেক্স কোণে যান, মানে কি বলে এটাকে, প্রবৃদ্ধ কোণে যান, তাহলে আপনার দিক থাকবে দুইটা। সেটা কেমন, এই ম্যাথটাতে দেখলে বোঝা যাবে। এখানে কি বলছে খেয়াল করেন যে কে ইজ 40 কিলোমিটার সাউথ ইস্ট অফ এল। আমরা আগে দিকটা এখানে আইডেন্টিফাই করি ম্যাথ করার আগে। এই হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তো এখন তারা আমাদের বলতেছে যে কে ইজ 40 কিলোমিটার সাউথ ইস্ট অফ এল। তাহলে আপনি আগে এলটাকে আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি কে এর পজিশন পাবেন। ধরেন যে এল এখানে আছে, তাহলে এই এল এই জায়গা থেকে কে ইজ 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ এল। তাহলে সাউথ এবং ওয়েস্ট, তার মানে সাউথ তারপরে আবার ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এইভাবে যাচ্ছেন। তার মানে সাউথ ওয়েস্টে যদি আপনি যান তাহলে আপনার ডিরেকশনটা হবে এই রকম। ধরেন যে এইখানে আপনি আছেন, কোথায়, এই কে বিন্দুতে আছেন। কতটুকু দূরে আছেন এই কে বিন্দুতে, এখান থেকে 40 মিটার দূরে আছেন তারা, সেটা বলছে। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যদি দুইটা দিক একসাথে সমন্বয় করে যাই তাহলে কিন্তু আমাদের এইভাবে চিন্তা করতে হবে। এবার আসেন তারপরে আবার কি বলতেছে যে এম ইজ 40 কিলোমিটার সাউথ ইস্ট অফ এল। এই হলো এল, এল থেকে 40 কিলোমিটার সাউথ এবং ইস্ট, তার মানে সাউথ তারপরে আবার ইস্ট, সাউথ ইস্ট এভাবে যাচ্ছেন। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে সাউথ এবং ইস্টে যাচ্ছেন। তাহলে এইখান থেকে আপনার এইখানের দূরত্ব যেটা, কার দূরত্ব সেটা, এম এর দূরত্ব এল থেকে, সেটাও 40 কিলোমিটার, 40 মিটার নট কিলোমিটার। আচ্ছা, এবার তারা কি বলছে, দেন তাহলে এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে। এম ইজ মানে এম এর ডিরেকশনটা ইন হুইচ ডিরেকশন অফ কে, কে এর সাপেক্ষে এম এর ডিরেকশনটা কোথায় আছে, এম এর ডিরেকশন জানতে চাইছে। দেন এম হয় ইন হুইচ ডিরেকশন অফ কে, কে থেকে কে এর সাপেক্ষে এম এর ডিরেকশনটা কোন দিকে আছে। বুঝতে পারছেন, বলেন তো কোন দিকে আছে? অবশ্যই ইস্টের দিকে আছে, ধরতে পেরেছি নিশ্চয়ই। কে এর সাপেক্ষে এম এর ডিরেকশনটা হলো ইস্টে, তার মানে আমার আনসার হবে কি, ইস্ট। এরপরে আসি কি বলছে যে এ এন্ড বি স্টার্টেড ওয়াকিং ইন অপোজিট ডিরেকশন। এ আর বি দুইজন ব্যক্তি অপোজিট ডিরেকশনে তারা যাত্রা শুরু করলো। এ কাভার্স 3 মাইলস, এ 3 মাইল যায়, এন্ড এবং বি কাভার্স 4 মাইল, এবং বি 4 মাইল যায় সরাসরি অপোজিট দিকে। দেন তারপর এ টার্নস রাইট, এ তার রাইট দিকে টার্ন করে, এন্ড ওয়াক্স 4 মাইলস এবং 4 মাইল আরো হাঁটে।
বি টার্নস লেফট, বি লেফটের দিকে যায় এন্ড এবং ওয়ার্কস 4 মাইলস, এবং সে ওয়ার্কস 3 মাইল, সে আরো 3 মাইল যায়। এবার বলছে হাউ ফার ইজ ইচ ফ্রম স্টার্টিং পয়েন্ট, তাহলে উভয়েরই স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা আগে আমাদের দিকটা একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ। এবার আসি, ধরেন এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে দুইজনই ছিল, এও ছিল বিও ছিল, এই পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করলো একে অন্যের বিপরীত মুখে, একে অন্যের বিপরীত মুখে, মানে তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া শুরু করলো। এ কাভার্স 3 মাইলস অ্যান্ড বি কাভার্স 4 মাইলস। তো সরাসরি এ ধরেন এই দিকে 3 মাইল, দ্যাট মিনস এর পজিশন এখন এইখানে, এ আর এখানে নেই, এইখানে নেই। বি চলে গেছে হচ্ছে তার বিপরীত দিকে, এই দিকে কয় মাইল বলছে, 4 মাইলের কথা বলছে। ধরেন এই পজিশনে বি চলে আসছে, তার মানে বি এই মুহূর্তে আর এইখানে নেই, তার মানে স্টার্টিং পজিশন থেকে বি 4 মাইল চলে আসছে। ঠিক একইভাবে এ চলে গেছে হচ্ছে 3 মাইল। ফাইন, এরপরে আমাদের কি বলছে, দেন এ টার্নস রাইট। আপনি আপনার সাপেক্ষে যেখানে আছেন সেখানে বসে চিন্তা করবেন। তো আপনি যদি এবার পশ্চিমমুখী হন, মানে এই গ্রাফের দিকে তাকান, তাহলে আপনার রাইট, এ ট্রান্স করছে কোন দিকে, এ ট্রান্স রাইট, তাহলে আপনার রাইটটা কোন দিকে তাকায়, আমি যদি এই দিকে তাকায় থাকি তাহলে আমার রাইটটা উপরে, তাহলে এ উপরের দিকে টার্ন করলো রাইটের দিকে, ঠিক আছে। এন্ড এবং ওয়ার্কস 4 মাইল, তার মানে এ এইখান থেকে আবার সে টার্ন করে 4 মাইল এই পজিশনে চলে আসলো। তার এর রাইটে এ কিন্তু আর এখানে নাই, এই পজিশনে চলে আসছো 4 মাইল। এরপরে এন্ড বি লেফট, তারপরে বি টার্নস লেফট, তার মানে আপনি এই দিকে তাকান, তাহলে আপনার সাপেক্ষে আপনার লেফট কোনটা, আপনি যদি এই দিকে তাকান তাহলে আপনার লেফটটা হচ্ছে উপরের দিকে যায়। তার মানে বি কি করলো খেয়াল করে দেখেন, কোথায় জানি, বি টার্নস লেফট, তাহলে আমি যদি এইভাবে থাকি তাহলে আমার লেফটটা কোথায়, উপরের দিকে, বি উপরের দিকে লেফটের দিকে যাওয়া শুরু করলো। তো কতটুকু যাচ্ছে, 3 মাইল গিয়েছে। তার মানে আমি যদি বলি এইখানে বি 3 মাইল চলে আসলো, তার মানে বি আর এখানে নাই, এখানে আছে। আচ্ছা, এবার আমাদের কাছে জানতে চাইছে হাউ ফার ইচ ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে প্রত্যেকেরই স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্বটা কত সেটা জানতে চাইছে। প্রত্যেকেরই স্টার্টিং পয়েন্ট থেকে দূরত্ব কত, তাহলে স্টার্টিং পয়েন্ট ছিল এইটা, এইখানে এই মুহূর্তে এইখানে আছে, তাহলে এইখান থেকে এই স্টার্টিং পয়েন্টের দূরত্ব, আবার এই পয়েন্ট থেকে বি এখন এখানে আছে আর তার স্টার্টিং পয়েন্ট ছিল কোথায়, এইখানে, তাহলে উভয়েরই প্রত্যেকেরই স্টার্টিং পয়েন্ট থেকে বর্তমান অবস্থানের দূরত্ব কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, নিঃসন্দেহে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, 3 4 5 কি হয় সমকোণী ত্রিভুজ হয়, 3 4 5 কি হয় সমকোণী ত্রিভুজ হয়। তাহলে প্রত্যেকেরই দূরত্ব আসলে এখানে কত, 5 মাইল। আশা করি বুঝতে পেরেছেন, প্রত্যেকেরই স্টার্টিং পয়েন্ট থেকে বর্তমান অবস্থানের দূরত্ব কত, 5 মাইল। এই হচ্ছে 5 মাইল। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। এইগুলা একটা কোশ্চেন অফকোর্স পাবেন। নেক্সট দেখি কি বলছে, আ রিভার ফ্লোস ওয়েস্ট টু ইস্ট, একটা নদী ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, এন্ড এবং অন দা ওয়ে টার্ন লেফট, তারপরে সে তার পথ থেকে লেফটের দিকে টার্ন করলো, এন্ড এবং গো ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড, তারপরে সে যে টার্নটা করলো, টার্নটা তার অর্ধ বৃত্তাকার ওয়েতে সে টার্ন করলো, এন্ড এবং টার্ন করার পর আ হিলক, এন্ড এবং দেন হি টার্নস লেফট, এরপরে সে আবার লেফটের দিকে টার্ন করলো, এন্ড রাইট অ্যাঙ্গেলস, তারপরে যে সে লেফটের দিকে টার্ন করলো সেটা ছিল সমকোণে টার্ন করা, রাইট অ্যাঙ্গেলে। এবার বলছে ইন হুইচ ডিরেকশন
ইজ দ্য রিভার ফাইনালি ফ্লো, তাহলে কোন ডিরেকশনে আলটিমেটলি নদীটি প্রবাহিত হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এবারও তাহলে আমরা আগে দিকটা আইডেন্টিফাই করে নেই। এই হচ্ছে আমাদের দিকটা, নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। এবার আসি, তারা যেটা বলছে যে আ রিভার ফ্লোস ওয়েস্ট টু ইস্ট, তার মানে একটা নদী ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, এই ইস্টের দিকে যাচ্ছে, ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে। ফাইন। এবার তারা বলতেছে যে এন্ড এবং অন দ্য ওয়ে টার্ন লেফট, তার মানে সে যদি এই ইস্ট ওয়েতে থাকে, আপনার সাপেক্ষে আপনি যদি এই ওয়েতে থাকেন, তাহলে আপনার লেফট কোনটা? নিশ্চয়ই উপরের দিকে। তখন সে কি করলো? উপরের দিকে লেফট, উপরের দিকে টার্ন করলো। এই তো টার্নটা সে কেমন করে করবে একটু ভালো করে খেয়াল করেন। নদীটা লেফটের দিকে টার্ন করবে, তবে কেমন করে টার্ন করবে তারা বলছে এন্ড এবং গোয়িং ইন দ্য সেমি সার্কেল রাউন্ড, তার মানে এটা সেমি সার্কেল রাউন্ডে গেল, মানে ইউ টার্ন দেওয়া যেটাকে বলে। তো সেমি সার্কেল রাউন্ড যদি আমি বলি তাহলে এইভাবে, আর একটু ক্লিয়ার সুন্দর করে লিখি, এইভাবে সেমি সার্কেল অর্ধবৃত্তাকার আঁকে টার্ন করার পর সে কি করলো? এন্ড এবং দেন এই পয়েন্টে আসলো, সেমি সার্কেল ওয়েতে টার্ন করে এই পয়েন্টে আসলো, এন্ড এবং দেন লেফট এট রাইট অ্যাঙ্গেল। তার মানে আপনি যদি এখন এইভাবে থাকেন, এই মুখে থাকেন, তাহলে আপনার লেফট মানে কি নিচে, এবং আপনি লেফটে যাবেন কেমন করে যাবেন সেটা খুব জরুরি। আপনি যাবেন হচ্ছে একদম সমকোণে, ঠিক আছে? এইভাবে একদম সমকোণে আপনি টার্ন করছেন, তার মানে এখন নদীটা সরাসরি এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এখন প্রশ্ন করা হচ্ছে আমাদের কি, ইন হুইচ ডিরেকশন ইজ দ্য রিভার ফাইনালি ফ্লোয়িং, তাহলে রিভারটা কোন ডিরেকশনে আলটিমেটলি প্রবাহিত হচ্ছে? কোন ডিরেকশন? নিশ্চয়ই বুঝতে পারছি, সাউথ ডিরেকশনে সে আলটিমেটলি কি করছে? প্রবাহিত হচ্ছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট ছিল। তাহলে পুরো বিষয়টা যদি আমরা আরেকবার রিভিউ করি তাহলে কি দাঁড়াচ্ছে? একটা নদী সরাসরি পশ্চিম থেকে, একটা নদী সরাসরি পশ্চিম থেকে পূবের দিকে প্রবাহিত হচ্ছে, হতে হতে একটা পর্যায়ে তার লেফটে টার্ন করছে, কেমন করে? একদম সেমি সার্কুলার ওয়েতে, এবং আলটিমেটলি ওই পয়েন্ট থেকে আবার সে সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার সে টার্ন নিল লেফটের দিকে, এবং এই মুহূর্তে সে কোন দিকে আছে? সেটা হচ্ছে সাউথ মুখী হয়ে আছে। আর এটি আমাদের কাছে জানতে চেয়েছিল, তাহলে আনসার হচ্ছে কি? সাউথ। তো এডির কোশ্চেনটা কিন্তু এই ফরম্যাটে হওয়ার সম্ভাবনা বেশি, মানে একটু ক্রিটিক্যাল জায়গায়, একদম মামুলি কোশ্চেনগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা একটু কম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই কোশ্চেনটা পরে আসি। নেক্সট কি বলছে যে অ্যান ইস্কিমো লিভস ইট ইগলো অ্যান্ড ট্রাভেলস 3 কিলোমিটার নর্থ। তার মানে একটা স্কিমো মানে হচ্ছে যেগুলা বরফের প্রাণী, তো তার লিভস ইটস ইগলো, ইগলো মানে হচ্ছে যে প্রাণীগুলা বরফে বসবাস করে তাদের যে গড় সেটাকে ইগলো বলা হয়, ইগলো আইসক্রিম। তো ওই ইগলো থেকে 3 কিলোমিটার নর্থে গেল। ফাইন। দেন 8 কিলোমিটার ইস্ট, তারপরে ইস্টে গেল 8 কিলোমিটার, এন্ড ফাইনালি 3 কিলোমিটার নর্থ, এবং আলটিমেটলি 3 কিলোমিটার নর্থে গেল টু রিচ, পৌঁছাইলো দ্য নর্থ পুল, এবং নর্থ পুলে গিয়ে পৌঁছাইলো। এবার বলতেছে হাউ মেনি কিলোমিটার ডাস হি লিভ টু ট্রাভেল টু রিটার্ন টু হিজ ইগলু ইন স্ট্রেট লাইন। তাহলে সে যদি ওই নর্থ পুল থেকে তার ইগলুতে আবার ফিরে আসে সরাসরি স্ট্রেট লাইনে, তাহলে কতটুকু পথ তাকে ট্রাভেল করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এবারও আমরা আগে দিকটা আইডেন্টিফাই করি। তো এই হচ্ছে আমাদের নর্থ, ইস্ট, ওয়েস্ট এন্ড সাউথ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা খেয়াল করি যে এন ইস্কিমো লিভস ইটস ইগলো, ধরেন এই পয়েন্টে তার ইগলোটা, ঠিক আছে?
এই পয়েন্টে এই হচ্ছে তার বাসা এইগুলোটা। এখন এইখান থেকে সে যাত্রা করলো অ্যান্ড ট্রাভেল 3 কিলোমিটার নর্থ, তার মানে এই পয়েন্ট থেকে সে 3 কিলোমিটার নর্থে গেল, এই হচ্ছে 3 কিলোমিটার নর্থে গেল। যাওয়ার পর দেন 8 কিলোমিটার ইস্ট, তারপরে সে আবার গেল হচ্ছে 8 কিলোমিটার ইস্টে, তার মানে ট্রাভেল 3 কিলোমিটার নর্থ অ্যান্ড দেন 8 কিলোমিটার ইস্ট, তাহলে এই হচ্ছে ইস্ট 8 কিলোমিটার, তারপরে অ্যান্ড ফাইনালি 3 কিলোমিটার নর্থ, তারপরে আবার সে 3 কিলোমিটার নর্থে গেল। ফাইন, টু রিচ দ্য নর্থ পোল, এবং সে এই নর্থ পোলে গিয়া পৌঁছাইলো। ওকে, এখন বলতেছে হাউ মেনি কিলোমিটার ডাজ হি ট্রাভেল, তাহলে তাকে কত কিলোমিটার ট্রাভেল করতে হবে টু রিটার্ন টু হিজ ইগলু ইন আ স্ট্রেট লাইন। সে যদি তার এই ইগলুতে ফিরে আসতে চায়, এই যে তার বাসা প্রাথমিক অবস্থায় সে যেখানে ছিল, কোথায়, এইখানে ছিল, এই বাসাতে যদি এই বর্তমান নর্থ পোল থেকে ফিরে আসতে চায়, তাহলে তাকে কতটুকু পথ জার্নি করতে হবে, কত কিলোমিটার জার্নি করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন আমরা এটা কেমন করে চিন্তা করতে পারি। এই জায়গায় আমরা যদি এই দিক দিয়ে একটি লম্ব টানি, তার মানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু পরস্পর সমান, ঠিক আছে, আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে 3 হলে এটাও 3। আবার আমরা যদি এই দিক দিয়ে এই বাহুটুকুর দৈর্ঘ্য 8 জানি, তাহলে এই দিক দিয়ে এই বাহুটুকুর দৈর্ঘ্য 8 হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান সেই সাপেক্ষে। তাহলে এইবার খেয়াল করে দেখেন, একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকু যদি আমি যোগ করি, তাহলে এই যে পুরো এই বাহুটা দৈর্ঘ্য কত হবে, 3 + 3, দ্যাট মিনস 6 কিলোমিটার, তার মানে আর এইটুকু হচ্ছে আমার কত, 8 কিলোমিটার। তাহলে আমি যদি এইটাকে আবার একটু আলাদা করে এইখানে আঁকি আপনার বোঝার সুবিধার্থে, তাহলে খেয়াল করে দেখেন এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হলো 6, এই বাহুটা হলো 6 আর এই বাহুটা কত, 8, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? আপনাদের মনে পড়ে কিনা যে আমরা সমকোণী ত্রিভুজের যে ফান্ডামেন্টাল বাহুগুলো শিখাইছিলাম, সেটা মাথায় নিলেই হয়। আচ্ছা, আমি আবার একটু আঁকি, এইটুকু হচ্ছে 6, এইটুকু হচ্ছে 8। এবার আমাদের কাছে জানতে চাইছে এই নর্থ পোল থেকে এই স্টার্টিং এইটুকুর দূরত্ব কত। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এইটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে কত, 3, তাহলে 3 4 5 কি হয়, সমকোণী ত্রিভুজ। 2 দিয়ে ভাগ দিছি, তাহলে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এটা কত আসবে, 5 4 5 5 দুগুণে কত, 2 দিয়ে ভাগ দিও, 2 দিয়ে গুণ করে দিলে কত আসে, 10, তার মানে আনসারটা কি হবে, 10। তার মানে আমরা এটা বলতে পারি যে এইখানে সরাসরি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে কত, 10, আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে। এখন কেউ যদি আপনি মনে করেন যে এমন ভাবে করবেন, তো এটা সময়ের ব্যাপার, আপনার একটু সময় বেশি লাগবে। সেটা কি, আমাদের 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এটাকে বর্গ করে যোগ করে বর্গমূল করা কি সময়ের ব্যাপার না? তা না করে আমরা যদি এই বেসিকটা জানা থাকে, যেটা আমি আগের ক্লাসে দেখাইলাম কিছুক্ষণ আগে, তো সেটা দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত করে ফেলতে পারি ফান্ডামেন্টাল অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের, সেটা মনে রাখলে। ওকে, এইটা আপনারা কি কেউ বলতে পারেন কিনা দেখি তো, এইটা ট্রাই করেন তো, যে কয়জন আছেন। আজকে ক্লাসে উপস্থিতি এতই কম, কারণটা কি? আচ্ছা, আমির ওয়াজ ফেসিং সাউথ, আমির দক্ষিণমুখী হয়ে আছে, হি টার্নস রাইট, তারপরে সে রাইটের দিকে টার্ন করলো, এন্ড ওয়াক 20 মাইলস, এবং সে 20 মাইল হাঁটলো। দেন হি টার্নস রাইট এগেন, সে আবার রাইটের দিকে টার্ন করলো, এন্ড এবং ওয়াকস 10 মাইলস, আবার সে 10 মাইল সে গেল। দেন হি টার্নস রাইট এগেন, আবার সে রাইটের দিকে টার্ন করলো, এন্ড এবং ওয়াক 60 মাইল, এবং সে 60 মাইল গেল। প্রশ্ন হচ্ছে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে তার স্টার্টিং পয়েন্ট থেকে বর্তমানে ডিরেকশনটা কোন দিকে আছে। আচ্ছা, এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা আগে আমাদের ডিরেকশনটা ফিক্সড করে নেই। এটা হচ্ছে আমাদের নর্থ,
ইস্ট এবং ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ। এবার আসেন, সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এই ম্যাথের জন্য যে আমির ওয়াজ ফেসিং সাউথ, এই লাইনটা যদি বলা না থাকতো তাহলে এই ম্যাথটা আসলে আনসার করাই যেত না, ঠিক আছে, ক্যান নট বি ডিটারমাইন হয়ে যেত। তাহলে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কেউ যাত্রা শুরু করছে, সে কোন অভিমুখে আছে সেই কথাটা যদি বলা না থাকে তাহলে এই ম্যাথের আনসার করতে পারবেন না। তার মানে আমির ওয়াজ ফেসিং সাউথ, তার মানে আমির যখন বাসা থেকে বের হইলো, সাপোজ এই হচ্ছে তার বাসা, তখন তার মুখটা ছিল সাউথমুখী হয়ে, এই হচ্ছে সাউথমুখী, ঠিক আছে, তো সাউথমুখী হয়ে বের হলো। হি টার্ন রাইট, এবং সে রাইটের দিকে টার্ন করলো। এবার আপনি চিন্তা করেন, আপনি সাউথমুখী হয়ে আছেন, তাহলে আপনার রাইট কোনটা? এই সাইড, তাই না? তার মানে আপনি রাইটের দিকে টার্ন করছেন, ওকে, রাইট। এরপর and walk 20 miles, তার মানে আপনি সাউথমুখী হয়েছিলেন, আপনি রাইটের দিকে যাচ্ছেন, কত মাইল যাচ্ছেন? 20 মাইল, গেলেন 20 মাইল, ফাইন। এরপর কি বলতেছে? দেন টার্নস রাইট এগেন, আবার আপনি রাইটের দিকে টার্ন, তাহলে এই মুখী হয়ে যদি থাকেন তাহলে আপনার রাইট কোন দিকে? উপরে, আবার আপনি উপরের দিকে টার্ন করলেন, ওয়াকস 10 মাইল, তো এইবার আপনি হাঁটলেন হচ্ছে 10 মাইল, ফাইন। এবার আপনি এই মুখী হয়ে আছেন, এই 10 মাইল, এবার আপনি নর্থ মুখী হয়ে আছেন। দেন হি টার্নস রাইট এগেন, আবার আপনি রাইটের দিকে টার্ন করলেন, এন্ড ওয়াক 60 মাইল, এইবার কিন্তু হাঁটতে হাঁটতে একদম আপনি 60 মাইল চলে গেলেন, ফাইন। এখন বলতেছে তার মানে আপনি এই মুখী হয়ে আছেন, ওকে, তার মানে আপনি ইস্ট মুখী হয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার মানে তার স্টার্টিং পয়েন্টটা কোথায় ছিল, ঠিক আছে। ধরেন যে সে যদি সাউথমুখী হয়ে থাকে, তাহলে আমরা যদি বলি যে তার স্টার্টিং পয়েন্টটা এইখানেই ধরলাম, ঠিক আছে, সে সাউথমুখী হয়ে এইখানে তার স্টার্টিং পয়েন্টটা ছিল, ফাইন। এখন আপনার স্টার্টিং পয়েন্ট থেকে তার বর্তমান ডিরেকশনটা, আপনি যদি এইখান থেকে যান তাহলে কি করবেন দেখেন, আমরা সরাসরি এই ডিরেকশনটা এখানে যদি যাই তাহলে আমরা এটা কি বলতে পারি, সে আসলে কোন ডিরেকশনে আছে। তো সে কিছুক্ষণ নর্থে যাচ্ছে, তারপরে আবার ইস্টে যাচ্ছে, নর্থে যাচ্ছে এবং ইস্টে যাচ্ছে, তার মানে আমরা এটা কি বলতে পারি, নর্থ ইস্ট। তার মানে সে আসলে কোন দিকে আছে, নর্থ ইস্টের দিকে, এই মুহূর্তে তার অভিমুখটা, বোঝা গেল। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপনি একটা পাবেনই নিশ্চিত, ঠিক আছে। আচ্ছা, আমরা পরে আসি। এবার দেখেন কি বলছে, যে চঞ্চল ওয়াক আপ লেট, সে ঘুম থেকে লেটে উঠলো, দেয়ারফোর তাই হি ডিসাইড, সে স্থির করলো, টু টেক শর্ট রুট, সে একটা খাটো রুটে, ছোট রুটে, টু হিজ ওয়ার্ক, তার ওয়ার্কে, কাজে যাবে। হি হারিডলি ওয়াকড আউট, সে খুব দ্রুত হাঁটলো, অফ হিজ হাউস, তার বাসা থেকে, এন্ড এবং টার্ন লেফট, তারপরে সে লেফটের দিকে টার্ন করলো। আফটার গোয়িং আ মাইল, 1 মাইল যাওয়ার পর, এন্ড আ হাফ, সে 1.5 মাইল, আ মাইল এন্ড আ হাফ, 1.5 মাইল যাওয়ার পর, হি টার্ন রাইট, আবার রাইটের দিকে টার্ন করলো, এন্ড এবং ওয়াক হাফ আ মাইল, সে আবার হাফ মাইল গেল। দেন হি টার্ন রাইট এগেন, সে তখন আবার রাইটের দিকে টার্ন করলো, এন্ড ওয়াকড হাফ আ মাইল, আবার হাফ মাইল হাঁটলো। ফাইনালি রিচিং হিজ অফিস, দিন শেষে সে তার অফিসে গিয়ে পৌঁছাইলো। ইন হুইচ ডিরেকশন ইজ হিজ অফিস ফ্রম হিজ হাউস, তাহলে তার বাসা থেকে অফিসের ডিরেকশনটা কোন দিকে, কোন মুখী, সেটা জানতে চাওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ম্যাথকে আমরা আসলে করতে পারবো কিনা। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আপনি যখন শুরু করবেন তখন আপনার অভিমুখটা কোন দিকে থাকবে সেটা জানা জরুরি। তো এইখানে কিন্তু সেটা বলা ছিল না, যে সে যখন খুব লেটে ঘুম থেকে উঠে যখন সে খুব দ্রুত দৌড়াইলো, বাসার থেকে শুরু করলো, হারিডলি ওয়াক, দ্রুত হাঁটা শুরু করলো, সে হাঁটার সময় সে আসলে কোন মুখী হয়েছিল, দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম, কোনোটাই বলা নাই। সুতরাং যেহেতু বলা নাই, সুতরাং এই ম্যাথের প্রশ্ন আপনি কোনোভাবেই আনসার করতে পারবেন না। তার মানে আনসার হবে কি, নান অফ দিস, কোনোটাই না। এবার আসি, দেখি কি বলছে। এক্স ইজ ওয়েস্ট টু ওয়াই, আমরা একটু আগে দিকটা আইডেন্টিফাই করে নেই। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ,
এবার আসি কি বলছে, x is west of y and y is north of z, m is south of x, which direction is m to z? আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে দেখি। এখানে তারা বলছে যে x is west of y, মানে x হয় y এর ওয়েস্টে। তাহলে আগে আমার y কে আইডেন্টিফাই করতে হবে। ধরেন যে আমি এইখানে y কে রাখলাম, এই হচ্ছে পজিশন y। এখন x is west of y, তো x এর পজিশন হলো y এর ওয়েস্টে। আমরা এখান থেকে বের হয়ে নিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। x এর পজিশন ইজ হয় ওয়েস্ট অফ y, তার মানে y এর পজিশন আগে জানবেন, তারপরে আপনি x এর পজিশন খুঁজে পাবেন। তাহলে আমরা যদি ওয়েস্ট অফ y এর ওয়েস্টে যদি থাকে x, তাহলে y কে আমি কোথায় রাখতে পারি? ধরেন আমি যদি এইখানেই y কে রাখি, তাহলে x এর পজিশন হবে y এর ওয়েস্টে। তাহলে y এর ওয়েস্ট হচ্ছে এটা, এইখানে আমার x এর পজিশন। এন্ড এবং y ইজ নর্থ অফ z, এবং এই y এর যে পজিশন সে আবার z এর নর্থে আছে। তার মানে আমি যদি z কে এই পজিশনে রাখি সাপোজ, তাহলে z এর নর্থে কি আছে? y আছে। আচ্ছা, তারা বলছে y ইজ নর্থ অফ z, z এর নর্থে y। হ্যাঁ, এবার m ইজ সাউথ অফ x, আবার m তার পজিশন হলো x এর সাউথে। তার মানে এই যদি হয় আমার m, তাহলে m এর পজিশন ইজ হয় সাউথ অফ x, তাহলে x এর সাউথে হচ্ছে m। তার মানে আমি এই নিচের দিকে এইখানে চলে আসি, এইখানে হচ্ছে আমার কার পজিশন? m এর পজিশন। তারা বলছে m ইজ সাউথ অফ x, তাহলে x থেকে m কোথায় আছে? সাউথের দিকে আছে। ওকে, এখানে m আছে। এবার প্রশ্ন হচ্ছে হুইচ ডিরেকশন ইজ m, তাহলে এই যে m এর ডিরেকশনটা, এই m এর ডিরেকশন ইজ কি বলছে দেখেন, হুইচ ডিরেকশন ইজ m, তার মানে এই m এর ডিরেকশন টু z, z এর সাপেক্ষে কোন দিকে? তার মানে z এর সাপেক্ষে m এর ডিরেকশন ওয়েস্টে কিনা দেখেন তো। আমরা কি বুঝতে পারছি যে ওয়েস্টে? m এর ডিরেকশন z এর সাপেক্ষে কোথায় আছে? ওয়েস্টের দিকে আছে। তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। m এর ডিরেকশন z এর সাপেক্ষে ওয়েস্টের দিকে আছে, আমরা সেটা বলতে পারি। তার মানে আনসার হবে কি? ওয়েস্ট। নেক্সট, আচ্ছা আজকে কি সিম্বল গুলো দেখবো? অনেকেই ক্লাসে নেই আজকে। আচ্ছা আজকে আমরা এখানেই শেষ করে ফেলি। এই ক্লাসটার বাকি অংশটুকু বাকি পরের ক্লাসের সাথে আরো সমন্বয় করে নিব, যেগুলো আমাদের সিম্বল সিরিজ গুলো রয়ে গেছে। এই যে বাংলাদেশ ব্যাংক এডিট কোয়েশ্চেন কিন্তু এটা আজকে অনেকটাই ক্লাসে দেখতে পাচ্ছি না, সুতরাং আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা বাকিটুকু নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনায় আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।